সৈকত ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাকে ফোন দিতে চেয়েছিলাম, পরে আর কি মনে হয় দেওয়া হয়নি। আপনার পড়ালেখার কি অবস্থা ভাই বলুন তো? এই তো চেষ্টা করতেছি। মোটামুটি আপনি কি ইমপ্রুভমেন্ট বুঝতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ। আর কোথাও যদি ল্যাকিংস থাকে বা কোথাও যদি কখনো প্রয়োজন হয় বা যে কোনো দরকার হলে আমাকে সাথে সাথে আমাকে ফোন দিবেন বা আমাকে এসএমএস করবেন ভাই। ঠিক আছে ভাই, আচ্ছা সাবিনা, আচ্ছা। আপনি একটু গ্রুপে এসএমএস করেন তো, মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটাতে এসএমএস করেন। হ্যাঁ, মুশফিক ভাই ভালো আছেন? মুশফিক ভাই। জি ভাই আলহামদুলিল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আলামিন ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। লিমা কেমন আছেন? লিমা শুনতে পাচ্ছেন? সাবিনা, আপনি কেমন আছেন? বিথি ভালো আছো আপু? বিথি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আপনি ভালো আসসালাম। আছেন? তোমার পরীক্ষা কি 28 তারিখে শেষ হবে? জি ভাই। ও আচ্ছা। তোমাদের তোমরা কি রতনদের বেজের এক সেম ব্যাচ? ভাইয়া বুঝি নাই। আর রতন কি তোমাদের বেজে? না তো। রতনও ক্লাস আমরা করে, ওদের 19-20 ওদের পরীক্ষা 28 তারিখেই শেষ হবে। এই জন্য বললাম আর কি। হ্যাঁ। হাসান আলী ভাই ভালো আছেন? হাসান আলী ভাই অবশ্য মানে ভাই ভালো শুনতে পায় না হয়তো, বা করে না, ল্যাপটপে ক্লাস করে। আচ্ছা, আমরা আর 1 মিনিট 2 মিনিট মতো দেখবো, তারপরে ক্লাস শুরু করব। এর মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করেন, যে কোনো ধরনের প্রশ্ন করেন, আমি উত্তর করতে থাকি। আর তারপরে বাকি যারা আছে তারা যুক্ত হোক।
আপনারা সাক্ষ্য আইনের ক্লাসটা মিস দিবেন না, বুঝছেন? সাক্ষ্য আইনটা আসলে বোঝার বিষয়। সাক্ষ্য আইনটা পড়ে আপনারা বুঝতে পারবেন না। আপনারা ক্লাস করবেন এবং পড়বেন, তাহলে আপনারা সাক্ষ্য আইনটা বুঝতে পারবেন। সাক্ষ্য আইন বুঝলে আপনারা পরিপূর্ণভাবে 15 মার্কের মধ্যে মিনিমাম 12 মার্ক পাবেন। সাক্ষ্য আইন খুবই কম পড়া, কিন্তু বুঝে বুঝে পড়া। কিন্তু বেয়ার একটা বুঝতে পারবেন না আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে করলে, আর আমার নোট যেটা আছে ওইটা পড়লে দ্যাটস এনাফ। আপনারা এমনিতেই আপনারা 12+ নাম্বার সঠিক করতে পারবেন। আচ্ছা, আমি আর টাইম নষ্ট না করি, ক্লাস শুরু করে দিই। আমরা গত ক্লাসে কোন পর্যন্ত ছিলাম? আমরা আজকে সাক্ষ্য থেকেই শুরু করব। যেহেতু গত ক্লাসটা আমি রান করি নাই, সেহেতু সাক্ষ্য থেকেই শুরু করবো। সাক্ষ্য বলতে কি বোঝায় এবং সাক্ষ্য আর সাক্ষীর মধ্যে পার্থক্য কী? সাক্ষ্য বলতে বোঝায় যে আপনার কোনো মামলা মোকদ্দমা প্রমাণ করার জন্য আপনার আপনার মৌখিক সাক্ষ্য হলে যে সাক্ষী যে বিবৃতি প্রদান করে, আর ডকুমেন্টারি হলে পরে দালিলিক সাক্ষ্য হলে যে তথ্য বা ডকুমেন্ট কোর্টে হাজির করে বা প্রদান করে, তার উপর ভিত্তি করে বিচারক কী করেন, আপনার একটা মামলার রায় প্রদান করেন। এই যে এই তথ্যগুলোকে আপনার মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, এগুলো উপর ভিত্তি করে যে রায় প্রদান করেন, এটাকে হচ্ছে আপনার সাক্ষ্য বলা হচ্ছে। এখন যে বিবৃতি প্রদান করা হচ্ছে বা যে ডকুমেন্ট দাখিল করা হচ্ছে, এটা হচ্ছে সাক্ষ্য। আর যে আপনার সাক্ষী দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে, তাকে আমরা সাক্ষী বলতেছি। এখন যদি দালিলিক কোনো ডকুমেন্ট যদি প্রদান করে থাকে, তাহলে এটাকে আমরা সাক্ষী বলবো। এটা হচ্ছে আপনার দালিলিক সাক্ষ্য। এখন আমরা এই সাক্ষ্য আইনে 2022 সালের আগে সাক্ষ্য আইনের সাক্ষ্য ছিল দুই প্রকার। একটা ছিল আপনার মৌখিক সাক্ষ্য, একটা ছিল দালিলিক সাক্ষ্য। 2022 সালে আপনার 20শে নভেম্বর এর পরে যে আপনার সাক্ষ্য আইন সংশোধন হয়, তখন আপনার আরেকটা সাক্ষ্য নতুন করে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আপনার শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য। এখন দালিলিক সাক্ষ্য আপনার দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। মূল যে কোনো একটা দলিলের, যে কোনো একটা ডকুমেন্টের মূল যে কাগজপত্র, সেগুলোকে আমরা প্রাথমিক সাক্ষ্য বলি। আর এই মূল দলিল থেকে যেগুলোকে আপনার ফটোকপি করা হয়, তারপর আপনার প্রিন্ট করে দেওয়া হয়, এইগুলোকে আমরা মাধ্যমিক সাক্ষ্য বলি। মানে ওই প্রাথমিক সাক্ষ্য থেকে যে সাক্ষ্যটা নতুন করে আবার তৈরি করা হয়েছে, সেটাকে আমরা মাধ্যমিক সাক্ষ্য বলা হয়। এখন প্রাথমিক সাক্ষ্যর অনুপস্থিতিতে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যায়। প্রাথমিক সাক্ষ্য যদি থাকে তাহলে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যায় না। এখন তারপর আমরা মাধ্যমিক এই দালিলিক সাক্ষ্য পেলাম। তারপর আছে মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য হচ্ছে দুই প্রকার। মৌখিক সাক্ষ্য কত প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য। প্রত্যক্ষ সাক্ষ্য হচ্ছে আপনার যে ব্যক্তি যেটা দেখার সে ব্যক্তি দেখেছে, যে ব্যক্তি শোনার যে শুনতে পারে সে শুনেছে, যেটা উপলব্ধি করা সে উপলব্ধি করেছে। ওই দেখার, শোনার এবং উপলব্ধি করার যে ব্যক্তি এইগুলো করেছে, সেই ব্যক্তি কর্তৃক প্রদত্ত কোনো বিবৃতি, সে কোর্টে উপস্থিত হয়ে যে বিবৃতি প্রদান করে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা মৌখিক সাক্ষ্য বলবো। আরেকটা হচ্ছে শোনা সাক্ষ্য। শোনা সাক্ষ্যটা হচ্ছে যে আপনার ওপরের নিকট শোনা, সে সরাসরি আপনার সাক্ষ্য প্রদান বা সরাসরি কোনো বিষয় দেখে নাই, শোনে নাই বা উপলব্ধি করে নাই, অন্যের নিকট থেকে শুনেছে। এই অন্যের নিকট থেকে শুনে যে ব্যক্তি আপনার সাক্ষ্য প্রদান করবে, ওই ব্যক্তিটাকে, সেই ব্যক্তির সাক্ষ্যকে আমি কি বলবো? শোনা সাক্ষ্য। এবার চলে যাবো আমরা ফরেনসিক এবং শারীরিক যে সাক্ষ্য আছে এটাতে। এই যে ফরেনসিক বা শারীরিক যে সাক্ষ্য, এটা হচ্ছে আপনার কোনো ব্যক্তির, আমরা জানি যে ডিএনএ টেস্ট করা হয়, ফরেনসিক ল্যাবে আপনার অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এইগুলো করার পরে তারপরে আপনার যেই তথ্য উপাত্ত পায়, এইটার উপর ভিত্তি করে একটা সাক্ষ্য তৈরি করে, সেটাকে আমরা শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য হিসাবে গণ্য করবো। এখানে রক্ত, বীর্য, চুল, শরীরের যে কোনো উপাদান, তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, ডিএনএ,
অঙ্গ প্রত্যঙ্গ ডিএনএ, তারপরে আপনার আঙ্গুলের ছাপ, পায়ের তালুর ছাপ, হাতের ছাপ, এই বিষয়গুলো নিয়ে আপনার যে সাক্ষ্য তৈরি করে সেটাকে আমরা কি বলবো, শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য। এখন আমরা 4 নম্বর ধারাতে চলে যাব, যেহেতু আমি এইগুলো গতকালকে কিছুটা আলোচনা করেছি, সেহেতু আমি দ্রুতর একটু বলার চেষ্টা করতেছি এবং আগাচ্ছি, যেহেতু আমাদের হাতে সময় কম আছে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রিজামশন 4 ধারাতে বলতেছে প্রিজামশন। এই প্রিজামশনের সংজ্ঞা এখন যদি আপনাদের পরীক্ষাতে আসে, প্রিজামশনের সংজ্ঞা কত ধারাতে বলা হয়েছে বা প্রিজামশন কাকে বলে এটা কত ধারাতে বলা হয়েছে, তাহলে আপনারা কি উত্তর করবেন? সাক্ষ্য আইনের 4 ধারাতে প্রিজামশনের সম্পর্কে বলা হয়েছে। প্রিজামশন 3 প্রকার, একটা আছে মে প্রিজামশন, একটা শ্যাল প্রিজামশন, একটা কনক্লুসিভ প্রুফ। মে প্রিজামশন বলতে বোঝাচ্ছে আপনার কোনো বিষয়ের অস্তিত্ব সত্য বলে অনুমান করতে পারে অথবা সত্য বলে নাও অনুমান করতে পারে। মানে এখানে বিচারকের কাছে দুইটা অপশন আছে, একটা হলো সত্য বলে অনুমান করতে পারে আর একটা সত্য বলে অনুমান করতে নাও পারে। এটা হচ্ছে মে প্রিজামশন। আর একটা হচ্ছে শ্যাল প্রিজামশন। শ্যাল প্রিজামশনটা কি, যে কোনো বিষয়ের অস্তিত্ব অবশ্যই কি করবেন, অনুমান করবেন। বিচারক অনুমান করতে বাধ্য। আপনারা বা আপনাদের সামনে যতগুলো আইন আছে, ভবিষ্যতে যতগুলো আইন থাকবে, বিভিন্ন আইনে কোথাও দেখবেন যে শ্যাল ব্যবহার করা হয়েছে, কোথাও দেখবেন যে মে ব্যবহার করা হয়েছে। যেখানে শ্যাল ব্যবহার করা হয়েছে সেখানে বিচারক সেটা মান্য করতে বাধ্য থাকে, আর যেখানে মেয়ে ব্যবহার করা হয়েছে সেখানে বিচারক মান্য করতে বাধ্য না, মান্য করতেও পারে নাও পারে। সেখানে বিচারক কি করতে পারে, ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করতে পারে। এই শ্যাল প্রিজামটা সাধারণত হয়ে থাকে আইনের বিষয়বস্তু সংক্রান্ত। এই যে আমাদের সংসদ কর্তৃক বা আইন পরিষদ কর্তৃক যে বা শাসন বিভাগ কর্তৃক যে আপনার কি সংসদ কর্তৃক যে আইন প্রণয়ন করা হয়, সেই আইনে আপনার যতগুলো আইন আছে সেই সকল আইন সম্পর্কে বিচারক কোন ধরনের অনুমান করবেন, শ্যাল প্রিজামশন করবেন। অবশ্যই অনুমান করবেন যে এটা সত্য বা অস্তিত্ব আছে, এটা অনুমান করবেন, এটা হচ্ছে শ্যাল প্রিজামশন। আরেকটা হচ্ছে আপনার এই যে মে প্রিজামশনটা সাধারণত ফ্যাক্ট নির্ভর, কোনো ঘটনা যেমন ওকে হত্যা করেছে কিনা, ককের বাড়ি থেকে চুরি করেছে কিনা, ঠিক আছে, এর সাথে বিবাহ সম্পন্ন হয়েছে কিনা, এইগুলো আপনার হচ্ছে কি ফ্যাক্ট। এই ফ্যাক্টের উপর যে ধরনের অনুমান করতে পারে এই অনুমানকে বলা হচ্ছে আপনার মে প্রিজামশন। মে প্রিজামশন সাধারণত ফ্যাক্ট নির্ভর হয়ে থাকে, আর শ্যাল প্রিজামশনটা সাধারণত আইন নির্ভর হয়ে থাকে। এখন আমরা চলে যাবো কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ বলতে বোঝাচ্ছে যে কোনো একটা বিষয়ের চূড়ান্ত প্রমাণ, যে কোনো একটা বিষয়ের চূড়ান্ত প্রমাণ। বিচারক কি করবেন, কোনো একটা বিষয় চূড়ান্তভাবে প্রমাণিত বলে আপনার ধরে নেবেন, এটাকে পরবর্তীতে সাক্ষ্য প্রদান দ্বারা বা সাক্ষ্য দিয়ে সত্য নাকি মিথ্যা এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। এখন ধরেন যে সৈকত ভাই বিবাহিত, সৈকত ভাইয়ের বউ আছে, এখন এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে কি না এটা চূড়ান্ত প্রমাণ হয়ে আছে। এখন এই আপনার আলামিন ভাই, মুশফিক ভাই এরা বলল যে তাদের মধ্যে বৈধ বিবাহ নাই, এই বিষয়ে তারা সাক্ষ্য দিতে চাইলে এটা পারবে না, যদিও আপনার আইনের ক্ষেত্রে পারবে, কিন্তু আমি উদাহরণের ক্ষেত্রে বললাম যে যেহেতু এটা চূড়ান্ত প্রমাণ হয়ে গেছে এই ক্ষেত্রে আর কোনো সাক্ষ্য প্রদান করার সুযোগ নাই। যখন কনক্লুসিভ প্রুফ হবে তখন সাক্ষ্য প্রদান করে সেটা সত্য নাকি মিথ্যা এটা প্রমাণ করার জন্য কোনো সুযোগ থাকে না। তবে সাক্ষ্য আইনের 2টা ধারাতে কনক্লুসিভ প্রুফের কথা বলা হয়েছে, একটা হচ্ছে 41 ধারা আর একটা হচ্ছে 112 ধারা। এই কনক্লুসিভ প্রুফ আবার 2 প্রকার, একটা হচ্ছে রেপুটেবল প্রিজামশন আর একটা হচ্ছে ইররেপুটেবল প্রিজামশন। এখন ধরেন যে প্রিজামশনটা আমরা কি করতে পারি, খণ্ডন করতে পারি। এই কনক্লুসিভ প্রুফ আমরা কত ক্ষেত্রে আমরা কি করতে পারি, সাক্ষ্য প্রদান দ্বারা সত্য নাকি মিথ্যা এটা প্রমাণ করতে পারি। যদিও সেটা চূড়ান্তভাবে প্রমাণ, তারপরেও আমরা কি করতে পারি, সাক্ষ্য প্রদান করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে আমরা যে কখনোই সাক্ষ্য প্রদান করতে পারবো না, যখন আমরা কোনো একটা ঘটনা বা কোনো একটা আইনকে আমরা সাক্ষ্য প্রদান দ্বারা সেটাকে খণ্ডন করতে পারবো না, যেটা সত্য নাকি মিথ্যা এটা আমরা বলতে পারবো না বা করতে পারবো না, তখন সেটা হবে কি ইররিফিউটেবল প্রিজামশন। আর যে ক্ষেত্রে আমরা সাক্ষ্য প্রদান করতে পারবো, যে ক্ষেত্রে আমরা সাক্ষ্য প্রদান করে ওইটাকে সত্য নাকি মিথ্যা এটা আমরা অনুমান করতে পারবো, সেটাকে আমরা কি বলবো, রিফিউটেবল প্রিজামশন। আর ইররিফিউটেবল প্রিজামশন আমরা কখনো সাক্ষ্য প্রদান দ্বারা সেটা সত্য নাকি মিথ্যা এটা আমরা অনুমান করতে পারবো না বা প্রমাণ করতে পারবো না। ঠিক আছে, এবার আমরা চলে যাব, দেখেন যে এই যে
41 ধারার যে বিষয়টা আছে সাক্ষ্য আইনের, এই বিষয়টাকে আপনারা সাক্ষ্য প্রদান দ্বারা সত্য নাকি মিথ্যা আপনারা এটা প্রমাণ করতে পারবেন না। তবে 112 ধারার যে বিধান আছে, 112 ধারার যে বিধান আছে, এই বিধানটা আপনারা সাক্ষ্য প্রদান দ্বারা কি করতে পারবেন, এটা সত্য নাকি মিথ্যা এটা আপনারা প্রমাণ করতে পারবেন। এখানে 112 ধারাতে বলা হচ্ছে কি যে বৈধ বিবাহ বলবৎ আছে কি না, বা আপনার এই সন্তানের বৈধতা, এই সন্তানের বৈধতা নিয়ে আপনার মুসলিম আইনে অনেক ধরনের নিয়ম আছে, অনেক ধরনের বিধান আছে। এখানে বলা হচ্ছে 112 ধারাতে যদি বিবাহ বিচ্ছেদের পরে 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তানটা কি বৈধ সন্তান হিসেবে আমরা ধরে নিব। কোন ধরনের সন্তান? বৈধ সন্তান বলে ধরে নিব। আবার এটা বলা হচ্ছে যে বৈধ বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি এই বিবাহের 6 মাসের পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তানকে আমরা বৈধ সন্তান ধরে নিতে পারবো না, সেই সন্তানটা জারজ সন্তান হিসাবে গণ্য হবে। আমরা জানি মুসলিম আইনে যদি বৈধ বিবাহ না থাকে, বৈধ বিবাহ বহির্ভূত যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানটা জারজ সন্তান, সেটা বৈধ কোনো সন্তান না। এখন এই বৈধ সন্তান হলে বিবাহ বিচ্ছেদের পরে 280 দিনের মধ্যে কি হইতে হবে, সন্তান জন্মগ্রহণ করতে হবে। আরেকটা হচ্ছে যে বিবাহ হওয়ার পরে 6 মাস পরে সন্তান জন্মগ্রহণ করতে হবে। বিবাহ হওয়ার 6 মাস পূর্বে বা বিবাহ হওয়া থেকে 6 মাসের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানটা বৈধ সন্তান না, সেই সন্তানটা জারজ সন্তান বলে গণ্য হবে। ঠিক আছে, এটা মুসলিম আইনের বিধান। আমি আলোচনা করলে অনেক ডিপে যে আলোচনা করতে হবে, অনেক সময় ক্ষেপণ হবে। কারো যদি জানার প্রয়োজন হয় আমাকে পার্সোনালি বলবেন, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। এখন আমরা পরবর্তী ধারাতে চলে যাব, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 5 ধারা। সাক্ষ্য আইনের 5 ধারাতে বলতেছে কোন কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়। সাক্ষ্য প্রদান করা যায় 2টা বিষয়ে। কয়টা বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়? 2টা বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়। একটা হচ্ছে কি বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় কাকে বলে? আমি গত ক্লাসে বলেছিলাম যে বিচার্য বিষয় কাকে বলে। বিচার্য বিষয় হচ্ছে এমন কতগুলো প্রশ্ন যে প্রশ্নের উপর ভিত্তি করে বিচারক রায় প্রদান করতে পারেন, যে কোনো সিদ্ধান্তে আসতে পারেন। এখন বিচার্য বিষয়টা হচ্ছে কি করেন, বিচারক যে মামলা চার্জ গঠন করে না, চার্জ গঠনটা হচ্ছে কি আপনার এই বিচার্য বিষয়। এই চার্জ গঠনটাকেই বলা হচ্ছে বিচার্য বিষয় নির্ধারণ করা। এখন কথা হচ্ছে যে বিচার্য বিষয় কাকে বলে। বিচার্য বিষয় হচ্ছে কোনো মামলার ফ্যাক্টের উপর নির্ভর করে কতগুলো প্রশ্ন নির্ধারণ করা। এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে বিচারক কি করবেন, এই প্রশ্নের উত্তর পাইলে বিচারক রায় প্রদান করবেন। এখন এই প্রশ্নের উপর ভিত্তি করে বিচারক রায় প্রদান করতে চাইলে এই প্রশ্নের উত্তর যখন পাবেন, যেমন ধরেন বিচার্য বিষয় আবার 2 প্রকার, একটা হচ্ছে ঘটনাগত বিচার্য বিষয়, আর একটা হচ্ছে আইনগত বিচার্য বিষয়। আইনগত বিচার্য বিষয় হচ্ছে যে এই মামলাটা তামাদিতে বাড়িত কি না, আর ঘটনাগত বিচার্য বিষয় হচ্ছে যে আপনার এই আলামিন ভাই মুশফিক ভাইকে আঘাত করেছে কি না, তারপরে আপনার আঘাত করার সময় কতটুকু আঘাত করেছে, আঘাত করার সময় ইন্টেনশন ছিল কি না, এইগুলো ঘটনা নির্ভর বিচার্য বিষয়। এখন বিচার্য বিষয় হচ্ছে, এটা হচ্ছে মূল হলো বিচার্য বিষয়। তারপরে আমি চলে যাব পরবর্তী পর্যায়ে, সেটা হচ্ছে যে রিলিভেন্ট ফ্যাক্ট। যখন একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে সম্পর্কিত হয়, সেটাকে আমরা কি বলি, রিলিভেন্ট ফ্যাক্ট বলি। যেমন ধরেন এই যে মোজাম্মেল ভাই একজন ব্যক্তির বাড়িতে ডাকাতি করলো, ডাকাতি করার পরে মোজাম্মেল ভাইকে বাধা দিতে গেলে মোজাম্মেল ভাই এই বাধা পেয়ে ওইখান থেকে উদ্ধার হওয়ার জন্য যে বাধা দিয়েছে তাকে বড় একটা চাকু দিয়ে বা যে রান্দা দিয়ে কোপ মারেছে। কোপ মারার পরে সেই ব্যক্তি মারা গেছে। তা মারা যাওয়ার পরে মোজাম্মেল ভাই দ্রুত এখান থেকে দৌড়ায় চলে আসছে, পলায় আসার পরে যে রান্দাও ছিল সেই রান্দাওটা একটা আপনার জঙ্গলের মধ্যে ফেলে দিছে। তারপরে 3 দিন লুকায়িত ছিল। তারপরে যে মোজাম্মেল ভাই অ্যারেস্ট হওয়ার পরে এখন এখানে বিচার্য বিষয় কোনগুলো? বিচার্য বিষয় হচ্ছে যে মোজাম্মেল ভাই ডাকাতি করতে গেছে, ডাকাতি করার সময় যে ছুরি জোগাড় করছে, যা রান্দা নিছে, এই রান্দাও কোন জায়গা পাইছে এবং কোন জায়গা থেকে সংগ্রহ করেছে, আগুন ধরাইছে, তারপরে ডাকাতি করেছে, তারপরে আপনার কি করেছে, যে ব্যক্তি বাধা দিয়েছে তাকে কোপ মেরে তাকে মেরে ফেলাইছে। তারপরে সে ওইখান থেকে দৌড়ায়, যে রাস্তা দিয়ে সে দৌড়ায় গেছে সেই রাস্তাটাও বিচার্য রিলিভেন্ট ফ্যাক্টের অংশ।
তারপরে গিয়ে যেইখানে এই মোজাম্মেল ভাই তার যে রান্দাও ছিল সেই রান্দাওটা কি করছে আপনার এক জঙ্গলের মধ্যে ফেলে দিছে। এই জঙ্গলটার মধ্যে ফেলে দিলে এখন পরবর্তীতে মোজাম্মেল ভাইয়ের কনফেশন অনুযায়ী সেই রান্দাওটা উদ্ধার করেছে। এই রান্দাওটা উদ্ধার করাটা হচ্ছে কি এক প্রকার রিলিভেন্ট ফ্যাক্ট। তাহলে একটা ঘটনার সাথে যেতগুলো ঘটনা কানেক্টেড সম্পর্কিত, যেটা আপনার একটা মামলা প্রমাণ করার জন্য গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা ঘটনায় হচ্ছে কি রিলিভেন্ট ফ্যাক্ট। এখন ধরেন যে একজন প্রস্টিটিউটকে একজন ব্যক্তি ধর্ষণ করেছে, একজন ব্যক্তি ধর্ষণ করেছে, তার পরবর্তীতে এই সম্পর্কিত একটা ধর্ষণের মামলা হয়েছে। যার মামলা হয়েছে তার আপনার আসামি পক্ষের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলতেছে ওই মেয়ের চরিত্র খারাপ ছিল। এটা কখনো রিলিভেন্ট ফ্যাক্ট হইতে পারে না। রিলিভেন্ট ফ্যাক্ট কেন হবে না? কারণ সে রেপ হয়েছে, তার চরিত্র ভালো না খারাপ, ইটস নট এ ফ্যাক্ট। এখন তার সম্মতি ছিল কি না এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। এখন কতগুলো বিষয় হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট, কতগুলো বিষয় হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট না। এখন আমরা এই 6 থেকে 55 ধারা পর্যন্ত আমরা রিলিভেন্ট ফ্যাক্ট পড়ব। এখন কোন কোন বিষয় সম্পর্কিত আর কোন কোন বিষয় সম্পর্কিত ন। এখন কথা হচ্ছে যে আমরা কেন এই একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা সম্পর্ক যুক্ত করব এই কারণেই আমরা সাক্ষ্য দিতে পারবো দুইটা বিষয়। এই দুইটা বিষয়ের বাইরে আমরা সাক্ষ্য প্রদান করতে পারবো না। একটা হচ্ছে বিচার্য বিষয় আর একটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। যখনই একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে কানেক্ট হবে তখনই আমরা সাক্ষ্য প্রদান করতে পারবো। যদি আমরা কানেক্ট করতে ব্যর্থ হই তাহলে সেই বিষয়ে আমরা আদালতে সাক্ষ্য প্রদান করতে পারবো না। এই কারণে এই রিলিভেন্ট ফ্যাক্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা সম্পর্কিত করা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি সম্পর্কিত না হয় তাহলে তো আপনি যদি সাক্ষ্য দিতে যান তাহলে আপনার অপোজিট অ্যাডভোকেট কি বলবে? অবজেকশন ইওর অনার। সুতরাং এই রিলিভেন্ট ফ্যাক্টের বাইরে গিয়ে আপনি কোনো সাক্ষ্য প্রদান করতে পারবেন না, কোনো জেরা করতে পারবেন না। এই জন্যই আমরা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কি করব? সম্পর্কিত বা রিলিভেন্ট ফ্যাক্ট হিসাবে আমরা কাউন্ট করব। এখন ধরেন আমরা চলে যাব 6 ধারাতে। দেখেন একটা বিষয়ের প্রাসঙ্গিকতা আসতে পারে 8 ভাবে। একটা বিষয়ের প্রাসঙ্গিকতা আসতে পারে কয়ভাবে? 8 ভাবে আসতে পারে। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে একটা বিষয়ের বা একটি ঘটনার প্রাসঙ্গিকতা কতভাবে আসতে পারে, তাহলে আপনারা উত্তর করবেন 8 ভাবে। যেমন ধরে নেন বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত ঘটনা, আরেকটা হচ্ছে স্বীকৃত প্রাসঙ্গিকতা, আরেকটা হচ্ছে দোষ স্বীকারোক্তি, যাদেরকে সাক্ষী হিসেবে ডাকা যায় না। এই প্রত্যেকটা বিষয় আমরা কি করব? আলোচনা করব 1 থেকে 55, এই 6 থেকে 55 ধারা পর্যন্ত। তারপরে দেখেন বিশেষ অবস্থায় প্রদত্ত বিবৃতির প্রাসঙ্গিকতা, আদালতের রায়ের প্রাসঙ্গিকতা, বিশেষজ্ঞ বা তৃতীয় পক্ষের মতামতের প্রাসঙ্গিকতা, পক্ষগণের চরিত্রের প্রাসঙ্গিকতা। এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে 2-3 ধারা করে বা কয়েকটা ধারা করে আমরা আলোচনা করতে থাকবো। এবার আমরা চলে যাব এই 6 ধারাতে চলে যান। যে সকল ঘটনা বিচার্য ঘটনার অংশ বলে বিবেচিত হবে। কতগুলো ঘটনা বিচার্য বিষয়ের সাথে অংশ বলে বিবেচিত হবে। যেমন ধরেন রেস গেস্টিউটা আপনার একটা হচ্ছে আপনার রিমোটলি কানেক্টেড আর হচ্ছে নিয়ার বাই কানেক্টেড। এখন ধরেন যে কোনো ঘটনা যদি একটা ঘটনার সাথে কানেক্টেড হয়, তাহলে সেটাকে আমরা বলবো রেস গ্যাস্টু। এখন ধরেন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে রেস গ্যাস্টু কত ধারাতে আলোচনা করা হয়েছে, তাহলে আপনারা কি উত্তর করবেন? যে সাক্ষ্য আইনের 6 ধারাতে রেস গ্যাস্টের কথা আলোচনা করা হয়েছে। এখন ধরেন যে সকল ঘটনা বিচার্য বিষয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমনভাবে সম্পর্কিত যে তারা একই ঘটনার অংশরূপে বিবেচিত হয়, তাহলে সেটি প্রাসঙ্গিক। যদিও ঘটনাটি একই সময়ে একই স্থানে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছে। যেমন ধরেন এই যে মোজাম্মেল ভাই কি করেছে? আপনার ডাকাতি করতে গেছে, ডাকাতি করার পরে তারপরে সে আপনার একজন ব্যক্তিকে খুন করেছে। এখন এই ধরেন যে কালকে ডাকাতি করেছে আর 5 দিন আগে আপনার রামদা সংগ্রহ করে রাখছে, এটা একই সময় একই সাথে সংঘটিত হয় না, তারপরে এটা রিলিভেন্ট ফ্যাক্ট।
দেখেন আরেকটা বিষয়, রেসগাস্টার নীতি শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। রেসগাস্টার নীতি শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে দেখেন যে যে সকল ঘটনা একই কার্যের অংশ বা সেম ট্রানজ্যাকশন, এই যে 6 ধারাতে সেম ট্রানজ্যাকশনের কথা বলা হয়েছে, সেম ট্রানজ্যাকশনের কথা বলা হয়েছে। সো এইটা আপনারা একটু টাইটেলটা, 6 ধারা টাইটেলটা একটু ভালো করে একটু মুখস্থ রাখবেন, ঠিক আছে? তারপরে দেখেন একটা হচ্ছে ক্লোজলি কানেক্টেড আর হচ্ছে রিমোটলি কানেক্টেড। একটা হচ্ছে ক্লোজলি কানেক্টেড, যখন ক্লোজলি কানেক্টেড হবে, আর একটা হচ্ছে রিমোটলি কানেক্টেড। যখন ক্লোজলি কানেক্টেড হবে তখন সেটা রেসগাস্টিভ হবে, আর যখন রিমোটলি কানেক্টেড হবে তখন সেটা হবে কি, নন রেসগাস্টিভ। এবার আমরা চলে যাব 7 ধারাতে। 7 ধারাতে দেখেন, 7 ধারাতে বলতেছে যে সকল ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ এবং আহ, পরিণতি। আপনাদের কার কাছে ব্যারাক্ট আছে? ব্যারাক্টটা বের করে 7 ধারার টাইটেলটা একটু পড়েন তো। সাক্ষ্য আইনের 7 ধারার টাইটেলটা পড়েন। সাক্ষ্য আইনের যে যে জায়গা থেকে আপনার ব্যারাক্ট থেকে পড়া লাগবে সেই সেই ধারাগুলো আমি বলে দিব, সেইটুকু আপনারা পড়বেন। আপনাদের টাইটেল পড়তে বলেছি, আপনারা ক্লাসে খুব অ্যাক্টিভ হবেন, যদি সময়কেও আপনারা একটু অ্যাক্টিভ হবেন, ক্লাস টাইমে অন্য কোনো কাজ করবেন না। সাধারণ টাইটেল পান নাই আপনারা, একজনও পান নাই? এই সমস্ত ঘটনা বিচার্য ঘটনা উপলক্ষে কারণ বা পরিণাম। হ্যাঁ, ইংরেজিটা পড়েন। ফ্যাক্ট হুইচ আর অকেশন, কজ অর ইফেক্ট অফ ফ্যাক্ট ইন ইস্যু। দেখেন এখানে 3টা বিষয়ের কথা বলা হয়েছে। এখানে 3টা বিষয়ের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ফ্যাক্ট হুইচ আর অকেশন, কজ অর ইফেক্ট অফ ফ্যাক্ট ইন ইস্যু। যখন একটা ঘটনার অকেশন হবে, কজ হবে এবং ইফেক্ট হবে, এই 3টা বিষয় হচ্ছে কি আপনার রিলিভেন্ট ফ্যাক্ট। মানে যখন ঘটনার উপলক্ষ হবে, কারণ হবে এবং পরিণাম হবে। যেমন ধরেন আপনি একটা কাজ করলেন, সেই কাজের একটা উপলক্ষ আছে না? আপনি কি শুধু শুধু কাজ করবেন নাকি? আপনি কি মানে কোনো উদ্দেশ্য ছাড়া তো আর কাজ করবেন না, উদ্দেশ্য নিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে আপনার উপলক্ষ। আর এটা হচ্ছে কারণ, একটার কারণে ছাড়া তো আরেকটা কারণ হইতে পারে না। যেমন ধরেন যে মুশফিকায় ব্যথা পাচ্ছে, ব্যথা কি শুধু শুধু পাবে নাকি? তার পায়ে কোপ মারছে বলেই ধরেন ব্যথা পাচ্ছে। তাহলে এই যে কারণ, এই ব্যথা পাওয়াটাও কি তখন কী হয়ে যাচ্ছে? তখন রিলিভেন্ট ফ্যাক্ট হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে কি আপনার পরিণাম। পরিণাম যেমন ধরেন যে আমি একজন ব্যক্তিকে আঘাত করলাম, কি দিয়ে আঘাত করলাম? চাকু দিয়ে বা রামদায় দিয়ে কোপ মারলাম, সে 10 দিন পরে বা 20 দিন পরে মারা গেল। এই যে আপনার আঘাতের ফলেই তো সে 20 দিন পরে মারা গেছে, তাই না? এটা হচ্ছে পরিণাম। এটা হচ্ছে কি আপনার রিলিভেন্ট ফ্যাক্ট। আমরা রিলিভেন্ট ফ্যাক্টকে বা কেন আমরা রিলিভেন্ট ফ্যাক্ট বানাবো, সেটা হচ্ছে যে কোনো মামলাতে যদি আপনার কোনো ব্যক্তিকে সাক্ষ্য প্রদান করতে হয় তাহলে সেটা আমরা অবশ্যই 2টা বিষয়ে সাক্ষ্য দিতে হবে। একটা হচ্ছে বিচার্য বিষয়, আর একটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট বা আপনার প্রাসঙ্গিক বিষয়ে। এই 2টা বিষয়ের বাইরে কখনোই সাক্ষ্য দিতে পারবেন না। এই সাক্ষ্য আইনের 7 ধারার ইংরেজি টাইটেলটা আপনাদের ব্যারাক থেকে পড়তে হবে, মাস্ট পড়তেই হবে। ক্লাস টাইমে আপনারা নেটটা একটু ফ্রেশ রাখবেন এবং খুবই মনোযোগ সহকারে ক্লাস করবেন। তারপরে দেখেন 8 ধারাতে চলে যান। বিচার্য বিষয়
বা প্রাসঙ্গিক বিষয়ের ঘটনার উদ্দেশ্য প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি ও পরবর্তী প্রস্তুতি ঘটনার প্রাসঙ্গিকতা। দেখেন যে মোটিভ প্রিপারেশন, প্রিভিয়াস অ্যান্ড সাবসিকুয়েন্ট কন্টেন্ট ইজ কি রিলিভেন্ট। ইসে চলে যান, এই 8 ধারার ইংরেজি টাইটেলটাতে চলে যান। দেখেন আমি 1 মিনিট বলছি। মোটিভ প্রিপারেশন, প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট এইগুলো কি হবে আপনার এগুলো আপনার রিলিভেন্ট ফ্যাক্ট হবে। যেমন ধরেন কোনো ঘটনার যখন একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা কি হবে, ওই কার্যর আপনার যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা হবে আপনার প্রাসঙ্গিক। তারপর হচ্ছে একটা প্রিপারেশন আছে না, কোনো একটা কাজটি আপনি একদম শুধু কাজটা করে দিবেন, কোনো প্রস্তুতি ছাড়া আপনি কোনো একজন মানুষকে বাসায় গিয়ে আপনি ডাকাতি করতে পারবেন? একজন ব্যক্তিকে আপনি হুট করে গেলেন আর আপনি তাকে মেরে ফেলা দিলেন। যেমন ধরেন টুইন টাওয়ারের 26 তালাতে আপনার একজন ব্যক্তি শুয়ে আছে 26B নাম্বার রুমে। এখন আপনি তাকে হত্যা করলেন, হত্যা করে এসে বললেন যে সাডেনলি বা র্যান্ডমলি প্রভোকেটেড হয়ে হত্যা হয়ে গেছে। এটা তো হইতে পারে না, কারণ এই টুইন টাওয়ারে যাওয়া, আবার 26 নাম্বার ফ্লোরেই যাওয়া, আবার 26B নাম্বার রুমে যেই অমুক নামের ব্যক্তিকে হত্যা করে, এটা তো নর্মালি কোনো এই ধরনের ব্যক্তিকে হত্যা হইতে পারে না। উইদাউট প্ল্যানে তো তাকে আপনি মারতে পারবেন না। এইটা ঘটনা করার জন্য একটা স্পেসিফিকভাবে একটা জ্ঞানের প্রয়োজন, একটা প্ল্যানের প্রয়োজন। যখন একটা জ্ঞান এবং প্ল্যানের প্রয়োজন হচ্ছে তখন তো আপনি এটাকে বলতে পারেন না প্রভোকেটেড হয়ে আপনি হত্যা করেছেন বা সাডেনলি হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি, সো এটা আপনি বলতে পারবেন না। সো এই যে ধরেন কোনো একটা আপনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনা তখন কী হবে, প্রাসঙ্গিক হয়ে যাবে। এখন ধরেন এই 7 ধারার 8 ধারার মধ্যে একটা আপনাদের কনফিউশন ক্রিয়েট হবে, মারাত্মক লেভেলে একটা কনফিউশন ক্রিয়েট হবে। 7 ধারাতে বলতেছে উপলক্ষ, কারণ এবং পরিণাম, উপলক্ষ, কারণ, পরিণাম 3টা বিষয়ের কথা বলতেছে। আর 8 ধারাতে বলতেছে উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনা, পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনা। তাহলে এই যে 7 ধারাতে যে 3টা বিষয়ের কথা বলতেছে আর 8 ধারাতে যে 3টা বিষয়ের কথা বলতেছে, দুইটা কিন্তু আলাদা। এই দুইটা যখন আলাদা তখন কিন্তু আপনাদের এই দুইটা বিষয়কে আলাদা করতে হবে। এখন পরীক্ষাতে আপনার এই 8 ধারার টাইটেল উঠাই দিয়ে বলবে যে এটা কত ধারাতে বলা আছে, আপনি তখন কি উত্তর করবেন? দেখা গেলো গুলায় গেলো, আপনি বললেন 7 ধারাতে বলা হয়েছে, তাহলে তো উত্তর হবে না। সুতরাং এই 7 ধারার 8 ধারার মধ্যে আপনার একটা কনফিউশন ক্রিয়েট হবে। এই জন্য এই 7 ধারার 8 ধারার একটা কনফিউশন দূর করার জন্য সেপারেট করে 2টা ধারার টাইটেল আলাদা করে এক জায়গায় লিখবেন এবং মুখস্থ করবেন ইংরেজি সহ, ইংরেজি এবং বাংলা সহ উভয়ই। 7 আর 8 ধারার টাইটেল ব্যারেক থেকে আপনার মাস্ট পড়তেই হবে। আর আমি যে আলোচনা করেছি এইটুকু মনে রাখলে দ্যাটস এনাফ। তারপরে চলে যান প্রাসঙ্গিক বা বিচার্য বিষয়ের ব্যাখ্যা। প্রাসঙ্গিক বা বিচার্য বিষয়ের ব্যাখ্যা এই ধারার আপনারা ভিতরে পড়া লাগবে না, শুধু এইটুকু পড়বেন টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড এইটা বলা হয়েছে বা এই টেস্টের কথা বলা হয়েছে সাক্ষ্য আইনের 9 ধারাতে। সাক্ষ্য আইনের 9 ধারাতে এই টিআইপি এর কথা বলা হয়েছে, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। দ্যাটস ইট, এর বাইরে আর 9 ধারা থেকে পড়বেন না। এবার চলে যাবেন 10 ধারাতে। 10 ধারাতে কি বলতেছে? অভিন্ন অভিপ্রায় সম্পর্কে ষড়যন্ত্রকারীর কথা ও কাজ। এখন ধরেন এই যে 10 ধারার টাইটেল, 10 ধারার ইংরেজি, 10 ধারার ইংরেজি টাইটেল আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ইংরেজি টাইটেল। এখানে আপনার একমাত্র ধারা যেখানে কমন ডিজাইনের কথা বলা হয়েছে। দেখেন, থিংস সেইড অর ডান বাই কনস্পাইরেশন in reference to common design, in common design, not common object, not common intention, it's called here common design. It's very uncommon, it's very uncommon words, common design. এই common design এর নিচে একটা দাগ দেন বেয়ার অ্যাক্টের।
এই কমন ডিজাইন থেকে আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। ফিল ইন দ্য গ্যাপ টাইপের প্রশ্ন আসবে। ফিল ইন দ্য গ্যাপ টাইপের প্রশ্ন তো বুঝেন। এই ফিল ইন দ্য গ্যাপ টাইপের প্রশ্ন এখান থেকে আসবে। এই কমন ডিজাইন এইটাতে ফাঁকা রাখবে। ফাঁকা রেখে আপনার পরবর্তীতে কতে দিবে কমন অবজেক্ট, খতে দিবে কমন ইন্টেনশন, গতে দিবে কমন অবজেক্ট, তারপরে দিবে কমন যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিবে। এখন আপনাদের এই সাক্ষ্য আইনের 10 ধারাতে কি উল্লেখ আছে? কমন ডিজাইন উল্লেখ আছে। ইটস ভেরি আনকমন। সো এই আপনার এই 10 ধারার কমন ডিজাইন এর নিচে একটা দাগ দিয়ে রাখবেন। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। আর আরেকটা প্রশ্ন আপনারা মনে রাখবেন বা এই 10 ধারা থেকে পড়বেন যে কমন অভিপ্রায়ের কথা সাক্ষ্য আইনের 10 ধারাতে বলা আছে। তাহলে আপনাদের এই সাক্ষ্য আইনের 10 ধারা থেকে আমি 2টা প্রশ্ন পড়াবো, 2টা প্রশ্নের আসার মতো। একটা হচ্ছে যে অভিন্ন অভিপ্রায়ের কথা কত ধারাতে বলা আছে, আর ফিল ইন দ্য গ্যাপ যে এই লাস্টের কথাটা যে কমন ডিজাইন নাকি কমন অবজেক্ট নাকি কমন ইন্টেনশন। আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ড। তারপরে চলে যাব আমি 11 ধারাতে চলে যাব। দেখেন, যে সকল ঘটনাবলী অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়, সেগুলো যখন প্রাসঙ্গিক হয়। যেমন ধরেন কত কত বিষয় আছে যে বিষয়গুলো আপনার কোনোভাবেই প্রাসঙ্গিক হচ্ছে না, তখন সেই বিষয়গুলোকে প্রাসঙ্গিক করা। এখানে দেখেন এই 11 ধারাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, প্লে অফ আলাইবি। প্লে অফ আলাইবি এটা হচ্ছে আপনার অন্যত্র অবস্থান করা। দেখেন, প্লে অফ আলাইবি হচ্ছে আপনার ল্যাটিন টার্মস। ল্যাটিন টার্মস বলতে এটা বোঝাচ্ছে, এই প্লে অফ আলাইবিতে আমি এই সেশনটা শেষ করব। দেখেন, যদি কোনো ব্যক্তি একটা ঘটনার সময় ধরেন যে আপনার অন্য জায়গায় অবস্থান করছিল, যেমন ধরেন এই সাবিনার নামে মামলা হয়েছে ঢাকাতে সাবিনার নামে মামলা হয়েছে। এখন পরবর্তীতে সাবিনা কোর্টে এসে জবাব দাখিলের সময় বলতেছে, যখন এই সৈকত ভাইয়েরকে আঘাত করা হয়, মানে মারামারির মামলা 326, 325, 324, 323 দিয়ে আর কি মামলা, 307ও আছে। তো এখন সাবিনার হলো আসামি। তখন সাবিনা কোর্টে এসে বলতেছে, যখন এই সৈকতকে মারা হয়েছে ঢাকাতে, আর যেদিন সৈকতের মারা হয় তখন আমি কোথায় ছিলাম? আমি চট্টগ্রামে অবস্থান করতেছিলাম। এই যে চট্টগ্রামে অবস্থান করা, অন্যত্র অবস্থান করা, এই অন্যত্র অবস্থান করাকেই বলা হচ্ছে কি প্লে অফ আলাইবি। তাহলে এই যে এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আছে প্লে অফ আলাইবি কত ধারাতে বলা আছে, তাহলে কি উত্তর করবেন? সাক্ষ্য আইনের 11 ধারাতে বলা আছে, আর সাক্ষ্য আইনের 3 ধারাতে বলা আছে। এই 2টা ধারাতে প্লে অফ আলাইবির কথা বলা আছে। আমাদের সেশনটা এখনই শেষ হবে। আপনারা এই লিঙ্ক আমি আবার দিব, লিঙ্ক দেওয়ার সাথে সাথেই যতজন আছেন ততজনই আবার দ্রুত ক্লাসে যুক্ত হবেন। আমাদের সময় কিন্তু হাতে খুবই কম আছে, আমরা কিন্তু যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা দ্রুত ক্লাসে আসেন। আমি 2 থেকে 3 মিনিট পরে আপনার লিঙ্ক দিব, মানে ধরেন 2 মিনিট ধরে আপনাদের বিরতি দিলাম আমি। কাম ফাস্ট।